2026-এর বিধানসভা নির্বাচন এবার সব অঙ্কেই একেবারে অন্য রকম। তা সে প্রচারই হোক, স্ট্র্যাটেজি তৈরি করা হোক বা ন্যারেটিভের খেলা হোক। ন্যারেটিভের খেলায় বিজেপি প্রথম দিন থেকে যে ব্যক্তি বারবার করে বলছেন যে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে, সেই ব্যক্তি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এবং দুটো দফার ভোটের পর শ্রমিক ভট্টাচার্যের আজকের দিনটা ঠিক কেমন কাটছে? শ্রমিকদা কফি হাতে বসে রয়েছেন, কতটা রিল্যাক্সড, নাকি অন্য লড়াই, যে ন্যারেটিভটা আপনি তৈরি করতে চেয়েছিলেন সেটা আলটিমেটলি মানুষকে বোঝাতে পারলেন, নাকি সবটাই খেলা? দেখুন, আমি যে ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিলাম এটা ঠিক নয়। মানুষই আমাকে দিয়ে এই ন্যারেটিভটা করে দিয়েছিল। আমি যদি সামান্যতম একজন রাজনীতির ছাত্র হই, তাহলে অন্তত ওই 4 দশকের রাজনৈতিক জীবনে আমরা যতবার হেরেছি ততবার তো জিতিনি। মানে কার্যত সেটা যদি দেখতে হয় তাহলে কোনো শতাংশের হিসেবেই আসবে না, মানে হারটা এত বেশি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস 3টি নির্বাচন যে গেছে এটাই অনেক বেশি। গতবারে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিতেছিল আমাদের ভুলে, আমাদের কিছু ভুল ছিল, সেটা থেকে আমরা শিক্ষা নিয়েছি 2021-এর নির্বাচন। এবং এই নির্বাচনে কার্যত আমাদের ন্যারেটিভকে ছাপিয়েও মানুষ নিজেদের হাতে ব্যাট নিয়ে নিয়েছিল। এটা তৃণমূলকে যেতে হতো, কারণ একটা রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসে, যে কোনো রাজনৈতিক দলের আলটিমেট টার্গেট সেটাই থাকে। সেখানে তার নীতি সিদ্ধান্ত এবং তার দলের যে ফিলসফি সেটাকে ইমপ্লিমেন্ট করা বা সামগ্রিকভাবে তার প্রতিফলনটা, তার প্রতিধ্বনিটা রাজ্য বা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, এবং সেক্ষেত্রে 15 বছর কম সময় নয়। যেহেতু তৃণমূলের কাছে রাজনীতিটা ছিল ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এবং পুরোটাই ছিল বিরোধিতার রাজনীতি, আজকের তরুণ প্রজন্মের কাছে এই বিরোধিতার রাজনীতি মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর রাজনীতি সম্ভব নয়। এটা কিছুদিনের জন্য সফল হওয়া যায়, দীর্ঘদিন হয় না। আমি সেই বিশ্বাস থেকেই বলেছিলাম যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই। ডে 1 থেকে আমি যা বলেছি আজকেও আমি তাই বলেছি। 4 তারিখেও এই কথাটা আপনি সত্যি করতে পারবেন? চৌঠা মে এই কথাটাই সত্যি হতে চলেছে বলে আপনি মনে করছেন, বিশ্বাস করছেন? এটা হয়ে গেছে, হতে চলেছে নয়, এটা হয়ে গেছে। এটা তৃণমূল কংগ্রেসও জানেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও জানেন। আমি বারবার তার সম্পর্কে বলেছি তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মাটিটা উনি চেনেন, মাটির গন্ধ উনি জানেন। সেজন্য উনি এমন কথা এবার নির্বাচনের বক্তৃতায় বলে ফেলেছিলেন যেটা তার সাবকনসিয়াস মাইন্ডে যেটা ছিল, যেটা আছে, সেটা বেরিয়ে এসেছিল। শ্রমিকদা, এইবারের নির্বাচনে এটাও আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় সামনে এলো। শ্রমিক ভট্টাচার্য উত্তম কুমারের ছবি দিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য মাছ ভাত খাওয়ার কথা বলছেন, পাঁঠার ঝোল মাংস ভাত খাওয়ার কথা বলছেন। শ্রমিক ভট্টাচার্য রবীন্দ্র, নজরুল, শক্তি চট্টোপাধ্যায় বলেন, যারা আমরা শ্রমিক ভট্টাচার্যকে চিনি আমরা জানি। কিন্তু এই বিশ্বাসটা যে বিজেপি বাঙালিদের দল, বিজেপি বাংলার দল, বাঙালি অস্মিতা বোঝে, এটারও তো একটা কাউন্টার বিষয় চলেছে। এটা কি আপনার মনে হয় যে বাংলার মানুষ বিশ্বাস করলো যে বাঙালি মাছ ভাত খাবে, বিজেপি সরকারে এলে সেটা বন্ধ হবে না, সেটা বিশ্বাস করলো বলে আপনি মনে করেন? আমার মনে হয় এগুলো সমস্ত নন ইস্যু ছিল। এটা মানুষের ওপরে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রভাব গত 3 মাসে ছিল না। মানুষকে মূর্খ মনে করা হচ্ছে চরম ভুল, রাজনৈতিকভাবে অচেতন মনে করা একটা ভুল। আমাকে মানুষ আক্রমণ করছে বা আমার সম্পর্কে একটা পারসেপশন তৈরি করছে, আমারও সেখানে একটা ইন্ট্রোস্পেকশনের দরকার যে কেন এই পারসেপশনটা তৈরি হচ্ছে আমার বিরুদ্ধে, আমার কোথায় ত্রুটি, সেটা খুঁজে বার করতে হবে। তো সেটা তৃণমূল কংগ্রেস গত 3 মাসে যা বলেছে তার কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে ছিল না। আর বিজেপি বাঙালির দল হিসেবে
তৃণমূলের থেকে সার্টিফিকেট নেবে, বাংলা ভাষা শিখবে তৃণমূলের থেকে, এটা পশ্চিমবঙ্গের চরম যে মানে তৃণমূলপন্থী সেও বিশ্বাস করে না। বহিরাগত তত্ত্বটা ব্রাত্য নিয়ে এসেছিল, ভোট হয়েছে অন্য আঙ্গিকে, বহিরাগত তত্ত্বে ভোট হয়নি, এটা হতে পারে না, এটা হাস্যকর ব্যাপার। এক কিছু মানুষ আসছেন, তারা সর্বভারতীয় নেতা, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, 140 কোটি দেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন, নীতিগতভাবে আদর্শগতভাবে চরম বিজেপি বিরোধী যারা, তারা যখন আমেরিকায়, তারা যখন ইউরোপে প্রধানমন্ত্রীকে দেখেন, তারা মোদি মোদি বলে চিৎকার করেন। কারণটা কি? তাদের যে অস্মিতা, ভারতীয় অস্মিতা, ভারতের নিজস্ব পরিচয়, ভারতীয় বলে গর্ববোধ করা যে হ্যাঁ ভারত একটা শক্তি, এটা নরেন্দ্র মোদী সেখানে পৌঁছতে পেরেছেন। সুতরাং এটা প্রয়োজন হয় না বলার। কিন্তু এই বিষয়টাও তো শ্রমিকদা, এটাও তো বক্তব্য আসছে যে একজন বাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হারানোর জন্য খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 27 তারিখ পর্যন্ত বসে থাকতে হলো। 127 দিন থাকতে পারেন এখানে, এতে কি এসে যায়? তিনি একটা রাজনৈতিক দলের ভরসা করতে পারলেন না, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হলো সংগঠন সামলানোর জন্য ভোটের আগে। যদি কেউ এটা মনে করে আনন্দ পায়, যদি কেউ এটা মনে করে বিজেপি, পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেতা কর্মী আছেন তাদের প্রতি তাদের হিউমিলিয়েট করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সর্বভারতীয় রাজনৈতিক দল। মনে রাখতে হবে, যে আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছে সেও 19 বছর বয়স থেকে সারা ভারতবর্ষের যেখানে বেঙ্গলি স্পিকিং ভোটার আছে সেখানে সেখানে ঘুরেছে, বক্তৃতা করেছে। এমন কোনো বাঙালি অধ্যুষিত জায়গা নেই ভারতবর্ষে যেখানে আমি বক্তৃতা করি, কোনোদিন কেউ বলেনি। এটা তো আমাদের পার্টি, আমাদের বিচার পরিবারের একটা সংস্কার, আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। এটা বলতে অসুবিধা কোথায়? পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গের উপরে দাঁড়িয়ে যে কথা বলছে তো শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি। তো যারা এগুলো বলেন তারা ভুল করেন। সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকার পরেও হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে, বাঙালি হিন্দু হোমল্যান্ড এর পক্ষে জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ 20 জুন 1947 সালে ভোট করেছিলেন। বেরিয়েছে অবশ্য বলেছিলেন বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবারকে, সেটা তো রাজনীতি, কিন্তু সেটা আছে। বামপন্থীদের ভোট, সেই ভোটটা আপনাদের দলের দিকে টানার আপনি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন, রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই। সেই চেষ্টাটা সফল হলো বলে মনে করেন? মানে 2টো দফার পর আপনার কাছে তো রিপোর্ট এসছে, কি বুঝছেন পার্সেন্টেজ কিরকম হবে? এবং লেফটের ভোট আপনাদের দিকে কি সুইং করলো, আবার বামের ভোট রামে এলো? বলছি, ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়। কিছু ট্র্যাডিশনাল ভোটার থাকেন, তারা ভোট দেয়। আমি আবেদন করেছিলাম, শুধু বামপন্থীদের কাছে বলা ভুল, আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, অবশিষ্ট কংগ্রেসের কর্মীদের কাছে। তো কাল সকাল 8:30টায় আমার ফোনে একটা ফোন এলো। তা আমি কালকে যদি ভোট সব ফোন ধরছিলাম, অন্য সময় ফোন অন্যের কাছে থেকে, কালকে কেউ ছিল না আমার সঙ্গে সকাল 8:30টার সময়। একজন ফোন করেছেন, আমি দেখলাম আননোন নাম্বার, পুরোপুরি ধরলাম তো ফোনটা। বলছেন এইমাত্র বুথ থেকে বেরোলাম, আমি একজন বামপন্থী দলের সদস্য, আপনার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করলাম এবং সত্যটা বলতে কোনো আপত্তি নেই, আমি বাঁ হাতেই পদ্মফুলের বোতামটা টিপেছি। প্রথম ফোন। আমি তো সকলকে বলেছি যে রাজনৈতিক অস্পৃশ্যতা যদি থেকে থাকে তাহলে বাঁ হাতে দিন, কিন্তু তৃণমূলকে সরান। প্রথম দিন থেকে আমি বলেছি, যেদিন আমি সভাপতি হয়েছি সেদিন বলেছিলাম যে পতাকাটা বাড়ির আলমারির ওপর এবং উঁচু জায়গায় তুলে রাখুন, মতাদর্শ নিজের হৃদয়ে রাখুন, কিন্তু এবারে তৃণমূলকে সরানোর জন্য ভোট দিন। নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে ক্ষমতায় আনবেন না। কিছু মানুষ এবারও চেষ্টা করেছে, কয়েকজন অতিবাম স্বঘোষিত চেষ্টা করেছে, সফল হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, বিদেশ থেকে মানুষ এসছেন,
এসে ভোট দিয়ে গেল না একটা, বলে এই সরকারটাকে যেতে হবে। কারণ এই সরকার পশ্চিমবঙ্গের পরিচিতি, পশ্চিমবঙ্গের ধ্যান ধারণা, ভাবনা, রুচি, সংস্কৃতি সবটাই বদলে দেওয়ার কারণে আজকে এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা আজকে হাস্যাস্পদ হয়ে উঠেছিল মানুষের কাছে। এই ভোটটা তারই ভোট। আমরা আবার বলছি, এতদিন পর্যন্ত এখানে বাজনা গান চলতো, আমরা গান বাজনায় নিয়ে আসতে চাই। দুটো রবীন্দ্র নজরুল সন্ধ্যা কার্যত এখন স্মৃতি, সেটা আনতে হবে। বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতি ভারতবর্ষের থেকে আলাদা নয়। কিন্তু নিঃসন্দেহে আমাদের কিছু কিছু রিচুয়ালস, আমাদের কিছু সাংস্কৃতিক মেলবন্ধনের প্রচেষ্টা সব জায়গায় ছিল, চিন্তা ভাবনা। সেটা কোথায়? এই যে সুকান্ত সদন, রবীন্দ্র সদন চারিদিকে আছে, সব জেলায় একটা করে আছে। কি হয় সেখানে? আমাকে 10 বছরের ওই যে বুকিং হয়েছে, নামগুলো দেখে এসো, যে কোনো জায়গায় যেখানে আগে বছরে একবার দুবার পলিটিক্যাল ডিবেট হতো, মানে সেমিনার হতো, বিভিন্ন সময় উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসতো, সময় ফ্লুট, জল তরঙ্গ, কত কিছু আমরা দেখেছি প্রতি বছর। তো সেখানে তো রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তার কারণ প্রতিভাটার উপরে তো প্রশ্নচিহ্ন তুলতে পারে না। দেখুন, আমি কৌশিক সেনের যে মতামত, আমি তার তীব্র বিরোধী, কিন্তু কৌশিক সেন তো থিয়েটার করলে আমাকে ফোন করে বলে দেখে যেতে, আমি আসি। ফোন করে আপনাকে? হ্যাঁ, আমিও যাই, আমিও ফোন করি প্রয়োজনে, একাধিকবার করেছে। আমি তো ওর উপস্থাপনা, ওর মানে মঞ্চ পরিচালনা আমার অসাধারণ লাগে। আমি তো বিজেপি বিরোধী নাটকও খুব র্যালিশ করে ওখানে বসে দেখেছি। নাটক দেখতে যান, আমি জানি। হ্যাঁ, চন্দন সেন আমার খুব শ্রদ্ধার মানুষ। চন্দনদা প্রথম নাটক সবসময় বলে, কিন্তু গত আমি 8 মাস কোনো নাটক দেখিনি। একবার একটা থিয়েটারে ঢুকেছিলাম, ভাবলাম কি বলবে পার্টি সভাপতি, এবং পার্টি ছেড়ে বোর্ড এখানে ঢুকবে, মাস 8 আগে। তো অর্ধেকটা চললো, হাফ টাইমে বেরিয়ে এলাম। এরকম ভাবেও আমি একটা নাটক দেখেছি, চন্দনদা দেবশঙ্কর হালদার অভিনয় করেছিলেন। তো সেটা হচ্ছে ওই শেষ রাত, কিন্তু নাটকটার নাম ছিল মানে একজন স্বৈরাচারীর শেষ রাত আর কি, এরকম জাস্ট মনে আসছে। দুবারে দেখেছি। তবে হ্যাঁ, একটা ঘটনা, এবারে পদ্মশ্রী পেয়েছেন বাংলা থেকে অনেকজন, এটা আমি তো ব্যথিত, আমি যে একজন নাটকের লোক এবার পাননি। যদি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মেঘনাথ ভট্টাচার্য, চন্দন সেন, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, সেজুতি মুখার্জি, এরা যদি পেতেন, বসক মুখোপাধ্যায়, আমি খুশি হতাম। এটা আমার একটা ব্যথা থেকে গেল, এবং এই ব্যথা আমি আমার স্বরাষ্ট্র অবশ্যই জানিয়েছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো নাট্যকর্মী ছিলেন, এবং তিনি একদম আন্তরিকভাবেই একজন থিয়েটার প্রেমী। আপনার উপস্থিতিতে এটা হলো, এটা কি হলো? এবং তারপরে তিনি তো বলেছেন যেখানে তিনি করবেন, ওটার ওনার একটা ড্রিম প্রজেক্ট, সেটা হবে পশ্চিমবঙ্গে হবে, সেটা আর গিরিশ ঘোষের নামে হবে, নাট্যাচার্য গিরিশ ঘোষের নামে আমরা সেটা করব। আমি উত্তম কুমারের ছবি প্রধানমন্ত্রীকে দিয়েছি, কারণ উত্তম কুমারকে বাদ দিয়ে মানে ওই তথাকথিত অভিনয়, শিল্প, সংস্কৃতি, গান টান পুরো ব্যাপারটা থেকে উত্তম কুমারকে সরানো যায় না। তার উপস্থিতির অনিবার্যতাটাকে মানতে হয়। আমি সত্যজিৎ রায়ের ছবি দিয়েছি, যেটা সমীর দেঁকে দিয়েছিলেন প্রথমবার আমাকে। তারপরের ছবিগুলো অবশ্য আমাদের সুব্রত গঙ্গোপাধ্যায় এঁকেছেন। আমার ইচ্ছে ছিল একটা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ছবি ওনাকে দেওয়ার, তো আর লাস্ট পেজে সময় হলো না, পরে দেব। ছবিটা দুটো দফায় কিরকম পার্সেন্টেজ
কতটা আসন? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 230-এরও বেশি আসন নিয়ে, ব্যাপক মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে। আচ্ছা, কেউ যদি কিছু বলে আনন্দ পান, 3 তারিখ রাত্রি পর্যন্ত যদি কারোর ঘুম ভালো হয়, আপনার কি আপত্তি আছে তাতে? কেন বিরক্ত করতে যাচ্ছেন? মানুষ জানে কি হয়েছে, রাজনৈতিক কর্মীরা জানেন কি হয়েছে, সাংবাদিকরা জানেন কি হয়েছে, এবং মুখ্যমন্ত্রী জানেন কি হতে চলেছে। প্লট তৈরি, 4 তারিখে শুনবেন চুরি করে হারিয়ে দিয়েছে, তারপরে শুনতে পাবেন ধর্ণা। তো ওইগুলো সব আমি যেখানে দেখলাম তেজস্বী যাদব, সেও এসে বক্তৃতা করতে, এগুলো বাঙালির ন্যায়। অমিত শাহ, না না, তেজস্বী যাদব কে? তেজস্বী যাদব কে? তেজস্বী পরিচয় কি? তেজস্বী যাদব কিভাবে শপথ নিতে গেছিল বিরোধী দলনেতা হবার পর? তেজস্বী যাদবের কথা পশ্চিমবঙ্গের মানুষ শুনবে? আমি তো নীতিশ কুমারের কথা বলিনি। লালু প্রসাদ হলেও তো বিষয় ছিল, যদিও লালু প্রসাদ যাদব নিজে অভিযুক্ত দুর্নীতিতে। পশ্চিমবঙ্গের মানুষ বাইরের বহু নেতার বক্তৃতা শুনতে আগ্রহী থাকে। আপনাদেরও তো বিহার থেকে প্রচুর নেতৃত্ব এসেছেন, তারা বক্তৃতা দিয়েছেন। কোন কোথায় পেলেন আপনি? রবি কিষণ এসেছেন। হ্যাঁ, সে তো দেবেই। এখানে এত এই ভাষাভাষী আছেন, কেন দেবেন? আমাদের আছে লোক আসছে, তৃণমূলের বাইরে কোনো সাংসদ নেই, সেজন্য আসছে না, তৈরি করার চেষ্টা করছে, আবার পালিয়ে যাচ্ছে। এই তো কংগ্রেসের সাংসদ ছিলেন, চলে গেলেন তৃণমূলে। তো ভালো, পার্লামেন্টে অন্তত ওদের কথা বলতো। আমাদের তৃণমূল কংগ্রেসের সাকেত তো ভালো ছিল, তো করে সরিয়ে দিল। এবার যারা আবার গেছে তারা কি সব বঙ্গভাষী নাকি? বাংলা কথা বলে। রাজীব কুমার বাঙালি, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, একজন মেধাবী মানুষ, তিনি গেছেন। তো এগুলো কোনো ইস্যুই নয়। এই যে তৃণমূল, শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলেন? তা বাংলা বলতে পারে, বাংলার সংস্কৃতির সঙ্গে যোগাযোগ আছে, এটা মানুষ বিশ্বাস করবে, বাংলা বলতে পারবে। নির্বাচন কমিশনকে কত নম্বর দেবেন? এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলায় 1 দফা ভোট হলেই ভালো। 1 দফায় ভোটের কথা তারা বলছেন, মানে জগাড়বল গতকাল বলেছেন 1 দফায় ভোট হলেই ভালো। এবং নির্বাচন কমিশন, আমরা দেখেছি আপনি ডিরেক্টলি বারবার করে চ্যালেঞ্জ ছুড়েছেন কমিশনকে, বলেছেন বাংলায় আসতে, জ্ঞানেশ কুমারকে বাংলায় আসতে হবে। কমিশনকে এই 2 দফার পর কত নম্বর দিচ্ছেন? না, নম্বর দেওয়ার কোনো প্রশ্নই নেই এখন। সন্তুষ্ট আপনি? পুরোপুরি নয়, কারণ এখন আমার ব্যথা থেকে গেছে। অনেক ফর্ম 6 আমরা সাবমিট করার পরেও ভোটার লিস্টের নামগুলো আসেনি। 1, 2, আমাদের ফর্ম 7 বেআইনি ভাবে পুলিশ কেড়ে নিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল, যেটা পুলিশ পারে না। আমাদের ফর্ম 7 জমা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আমাদের কর্মীকে মারা হয়েছিল। আমাদের ফর্ম 7 সাবমিট করার পরে, জমা নেবার পরেও প্রশাসনকে কাজে লাগে ওরা সেটা সিস্টেমে আপলোড করেনি, সেগুলো সম্পূর্ণ শুনানি হয়নি। আমার মনে হয় না এসআইআর প্রক্রিয়া এখনই শেষ হয়ে গেল। এই প্রক্রিয়াটাকে চালু রাখতে হবে। একটা পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট পাওয়া দেশবাসীর অধিকার আছে, এবং সেই দায়িত্ব ভারতীয় সংবিধান দিয়েছে নির্বাচন কমিশনকে, তাদের সেই কাজ করতে হবে। 1 দফার ভোটের কথা যেটা বলা হচ্ছে কমিশনের তরফ থেকে, আমরাও তো 1 দফারই ভোট চাইছিলাম, এবার নির্বাচন কমিশন 2 দফায় করেছেন। এত কেন্দ্রীয় বাহিনী, সাজোয়া গাড়ি, এটা তো বাঙালির লজ্জা। কোথায় নিয়ে গেছি আমরা আমাদের ভোট সংস্কৃতি? কালকে যেভাবে আমাদের কর্মীদের আক্রমণ হচ্ছে বাড়িতে, চেষ্টা করছে, সফল হবে না। তৃণমূল এর 15 বছরটা একটা দুঃস্বপ্ন ছিল, এবং সরকার পরিবর্তন হওয়ার 2 মাস পরে তৃণমূল কোথায় থাকবে, কোথায় আছে, তৃণমূলের কি অ্যাক্টিভিটি, সেটা নিয়ে এখন মানুষের আগ্রহ। আমি দেখেছিলাম বিজেপি কর্মীদের এই টানা, আপনি বলেছিলেন যারা অত্যাচারিত হয়েছে, যাদের খুন করা হয়েছে, আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেদিন। যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে আপনি, শুভেন্দু অধিকারীরা বারবার করে আপনারা বলেছেন, আপনাদের যদি সরকার হয় সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? যদি সরকার হয় না,
আমাদের সরকার বলে কথা বলতে হবে। আমাদের সরকার যারা এফআইআর নেয়নি, যারা যে মায়ের কোল খালি হয়েছে তার চোখের জলের হিসাব নেয়নি, যারা প্রমাণ লোপ করেছে, তারা কেউ রেহাই পাবেন না। এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। এটা যদি কেউ বলে করেন প্রতিহিংসার রাজনীতি, কিছু করার নেই। তাদের বিচার দেওয়ার দায়িত্ব আমাদের, সেটা আমরা করব এবং ডে 1 থেকে তার প্রক্রিয়া শুরু হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন তাদের সরকার হয়ে গিয়েছে এবং ডে 1 থেকে যারা তাদের কর্মীদের সঙ্গে অবিচার করেছেন তাদের বিচার হবে এবং বাঙালির সরকার, সেই সরকার এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে, হচ্ছেই, এমনটাই আত্মপ্রত্যয়ী বিজেপি রাজ্য সভাপতি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।